ডক্টর নবকুমার সাউ, ডাইরেক্টর, পাঁশকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং ইনস্টিটিউট অফ ই লার্নিং। মাধ্যমিক পরীক্ষা শেষ, এইচএস পরীক্ষার প্রস্তুতি এখন চলছে। তো আমরা প্রমিস করেছিলাম বিভিন্ন বিষয়ের ওপরে আমরা বিভিন্ন শিক্ষকদের আনবো এবং এইচএস পরীক্ষার্থীদের যাতে শেষ মুহূর্তের প্রিপারেশন খুব ভালো হয়, তারা যাতে শেষ মুহূর্তে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে বিভিন্ন সাবজেক্টের ওপরে, নিজেদের সাবজেক্টের ওপরে, তার জন্য আমরা আলোচনা করব। তো আজকে আমাদের সাথে যিনি পৌঁছে গেছেন ইতিমধ্যেই আমাদের সেন্টারে, মানসেন্দু বাসু, যিনি 17 বছর ধরে ভোকেশনাল নিয়ে শিক্ষকতা করছেন, পাঁশকুড়া বার্লিবার্ড স্কুলের সম্মানীয় শিক্ষক। তো আমরা পেয়ে গেছি স্যারকে। আজকে আমরা স্যারের কাছ থেকে জেনে নেব যে কিভাবে আমরা ভোকেশনাল সাবজেক্টটাতে কিভাবে ভালো মার্কস আনবো, কিভাবে আমরা এইচএসের যে ফেয়ার, মাধ্যমিকের পরে আমরা জীবনের দ্বিতীয় বড় এক্সাম দিতে যাচ্ছি, কিভাবে সেই ফেয়ারটাকে আমরা কাটাবো এবং আফটার অল ভোকেশনাল সাবজেক্টের ওপরে, সমস্ত কটা সাবজেক্টের ওপরে কিভাবে আমরা ভালো মার্কস আনতে পারি, ওভারঅল ভালো মার্কস আনতে পারি। এবং স্পেশালি স্যার ইলেকট্রিকের ওপরে পড়ান, তো ইলেকট্রিক সাবজেক্টটার ওপরে কিভাবে আমরা বেটার রেজাল্ট করব, এগুলো নিয়ে স্যারের সাথে আলোচনা করে নেব। তো স্যারকে প্রথমেই জানাই স্যার নমস্কার। আইএল ইনস্টিটিউট অফ ই লার্নিং এবং পাঁশকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডেন্টদের মোটিভেট করার জন্য। স্যার আপনি আপনার সাবজেক্ট সম্বন্ধে একটু বলুন। ধন্যবাদ। প্রথমেই পাঁশকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রকে এবং আমার সমস্ত ভোকেশনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা এই 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। ইতিমধ্যেই তোমাদের প্রজেক্ট এবং অ্যাসেসমেন্ট কমপ্লিট, এই পর্যায়গুলো প্রত্যেক স্কুলেই তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। প্রজেক্ট এবং তোমাদের যে ভোকেশনাল পেপারগুলো থাকে, মেন যে ভোকেশনাল পেপার 1, ভোকেশনাল পেপার 2, তার পরীক্ষা ইতিমধ্যে তোমাদের কমপ্লিট হয়েছে। এখন বাকি রইল শুধু তোমাদের থিওরি পরীক্ষা। যেই থিওরি পরীক্ষা তোমাদের 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। সকাল 9:45 থেকে তোমাদের পরীক্ষা। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে রুটিন পেয়েছো। তোমরা নির্দিষ্ট সময়ে তোমাদের সেন্টারে পৌঁছে যাবে। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন, যাবতীয় তোমাদের যা যা লাগে সেগুলো নিয়ে তোমরা পৌঁছে যাবে। আমি তোমাদেরকে কয়েকটা ছোট্ট জিনিস বলবো যেগুলো তোমরা মনে রাখবে। সেগুলো হচ্ছে যে কীভাবে তোমরা তোমাদের সাবজেক্টগুলোতে ভালো একটা স্কোর করে আসতে পারবে। তোমাদেরকে মোটামুটি 8টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয় জানো, কিন্তু তোমাদের বেস্ট অফ 5 বিচার করা হবে। যে 5টা বিষয়ে তোমরা ভালো নম্বর পাবে তারই ভিত্তিতে তোমাদের মার্কশিটটা তৈরি হয়। প্রথমেই থাকবে ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে তোমাদের থাকছে বাংলা। বাংলা তো তোমরা জানো 20 নম্বরের প্রজেক্ট অলরেডি কমপ্লিট। এবারে বাকি রইল 80 নম্বরের যে থিওরি পেপার। সেই থিওরি পেপারের মধ্যে তোমাদেরকে যেভাবে করানো হয়েছে, এসএকিউ, এমসিকিউ থেকে শুরু করে লাস্টে গিয়ে তোমাদের প্রবন্ধ রচনা, প্রতিবেদন রচনা এবং ব্যাকরণ থেকে কিছু অংশ থাকে, সেগুলো তোমরা খুব খুঁটিয়ে খুঁটিয়ে এখন পড়ো। এবং রচনাগুলো মোটামুটি বিজ্ঞানের উপরে কয়েকটা রচনা করবে। বিজ্ঞানের সঙ্গে মানব জীবনে, দৈনন্দিন জীবনে যে বিজ্ঞানের প্রভাব, বিজ্ঞান, কুসংস্কার, এবং মনে করো বৃত্তিমূলক শিক্ষা নিয়ে তোমরা পড়ছো মানে অবশ্যই বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশনের যে আমাদের প্রয়োজনীয়তা জীবনে, বা ছাত্র সমাজ কীভাবে ভোকেশনাল এডুকেশন নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে, সেই নিয়ে তোমাদের কিন্তু একটা রচনা বা প্রবন্ধ কিন্তু তৈরি করে রাখতে হবে। ধরে রাখতে হবে যে একটা রচনা কিন্তু তোমরা ওখান থেকে পাবে, অবশ্যই পাবে। তাহলে সেই রচনা একটা তোমরা যদি তৈরি করে রাখো তাহলে তোমাদের কিন্তু হাতের একটা নম্বর কিন্তু এসেই গেল। এবারে আমি সংক্ষেপে প্রত্যেকটা সাবজেক্টই যেহেতু আলোচনা করব বলে মাননীয় নবকুমার বাবুকে বলেছি। এবারে ইংরেজির ব্যাপারটাও জানো, তোমাদের ওখানে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, এখানে এসে রাইটিং, প্রেসিস, সামারি, সিভি রাইটিং, এগুলো থাকবে। এগুলো তোমরা শিখেছো খুব ভালো করে, এগুলোই আমি আশা করব। মেনলি আমি চলে যাব তারপরে তোমাদের যেটা ভোকেশনাল পেপার, যেটা ভোকেশনাল পেপারে যখন যাচ্ছ তোমাদের দুটো যে ভোকেশনাল পেপার 1, ভোকেশনাল পেপার 2। যদি তোমরা কেউ ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে থাকো, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমাদের দুটো পেপার রয়েছে। একটা হচ্ছে এইচএআরটি, দ্বিতীয় পেপারটির নাম হচ্ছে ডব্লিউএমআইটি। যেটাতে এইচএআরটিতে তোমাদেরকে শেখানো হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেসগুলো সম্বন্ধে। সেগুলো তোমাদের কিভাবে তোমরা মেনটেনেন্স করবে, সেগুলো খারাপ হয়ে গেলে কিভাবে তার সারাবে ত্রুটিগুলো, সেগুলো কিভাবে ফাংশন করে, সেইগুলো সম্বন্ধে তোমাদের ডিটেলস ওই বইটাতে করা রয়েছে। কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে মাত্র 30 নম্বরের। অলরেডি তোমাদের 70 নম্বর কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। 20 নম্বর প্রজেক্ট এবং 50 নম্বর অ্যাসেসমেন্ট। তোমাদের একজন অ্যাসেসর মাস্টারমশাই অন্য স্কুল থেকে এসেছিলেন, তোমাদের সেই অনলাইন পরীক্ষা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন। বাকি রইল তোমাদের 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে তোমাদের ওখানে শর্ট কোশ্চেন দেওয়া থাকবে 5 নম্বর, আর থাকবে তোমাদের যে কোনো 5টা প্রশ্ন লিখতে হবে। 5 5 25। সেই 5 5 25-এর মধ্যে ম্যাক্সিমাম তার মার্কস থাকবে 3। তাহলে 1 যুক্ত 2, কোনো জায়গায় দেখা যাবে হয়তো 1 যুক্ত 2 যুক্ত 2 করেছে, বা কোনো জায়গায় 2 যুক্ত 3 করেছে।
সেক্ষেত্রে তোমাদের পার্ট মার্কিং থাকবে। তাহলে এমসিকিউ বললাম 5 মার্ক থাকবে, বাকি 25 নম্বরের জন্য 5টা কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে, সময়টা অনেক পাবে। এবং সেক্ষেত্রে তোমাদেরকে কি কোশ্চেন করা হবে, তোমাদেরকে মনে করো এমসিকিউ পার্টে যে কোশ্চেনগুলো দেওয়া হবে সেখানে তার অল্টারনেটিভ চয়েস দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদেরকে দেওয়া থাকবে। যেমন মনে করো দেওয়া থাকলো এমসিবির পুরো নাম কি, তোমাদের ক্ষেত্রে কোশ্চেন খুবই সহজ করা হয়। এমসিবির পুরো নাম কি বলে তোমাদেরকে দেখা যাবে 4টে অল্টারনেটিভ দেওয়া আছে, তার মধ্যে যেটা রাইট সেটা তোমাদেরকে টিক করতে হবে খাতাতে, অবশ্যই খাতাতে। এবং আরেকটা কথা বলি, খাতাটা কিভাবে সাজাবে। খাতাটা প্রথম যেটা দেওয়া হয়, প্রথম পেজটাতে তোমরা কিছু লিখবে না, ওখানে তোমাদের শুধু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লেখা হবে এবং তার তলায় মাস্টারমশাই মানে যিনি পরীক্ষক খাতা দেখবেন তিনি তার দাগ নাম্বার অনুযায়ী স্কোরিংটা করবেন। সেকেন্ড পেজ থেকে তোমরা সুন্দর করে মার্জিন দিয়ে দাগ নম্বর দিয়ে লিখতে শুরু করবে। মনে করো 1 নম্বর দিয়ে লিখছো, 4টে লিখতে পেরেছো, একটা লিখতে পারোনি, তখন তুমি কি করলে, এই 5 নম্বর কোশ্চেনটা তুমি আপাতত সেই মুহূর্তে ছাড়লে, দাগ নম্বরটা দিয়ে রাখলে, তুমি 2 নম্বরের কোশ্চেনে চলে যাও। 2 নম্বরের কোশ্চেন কমপ্লিট করলে, 3 নম্বরের কোশ্চেন কমপ্লিট করলে, 4 নম্বর 5 নম্বর করে তোমার যতগুলো করার কথা তুমি কমপ্লিট করলে। এবারে তোমার মনে পড়লো যে 1 নম্বরের ওই কোশ্চেনটা তুমি উত্তর তোমার মনে পড়েছে, তখন তুমি আবার সেই পেছনের পেজে এসে 1 নম্বর পেজে এসে তখন তুমি আবার ওই অ্যান্সারটাকে টিক করে দিলে। তাহলে তোমার ওখানে 30 নম্বরের কোশ্চেন তোমার উত্তর সম্পূর্ণ করা হলো। এবারে আসবো উত্তরগুলো কিভাবে লিখবে। উত্তরগুলো তোমাদেরকে সবসময় বলা হচ্ছে শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্টে অ্যান্সার হবে। তোমরা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছো মানে তোমাদেরকে খুব বেশি লিখবার দরকার নেই। তোমরা যদি জিনিসটা বুঝিয়ে দিতে পারো, যে তোমাদেরকে হয়তো বলেছে যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে মোটরটা ব্যবহার করা হয় সেই মোটরের স্পেসিফিকেশনটা তোমরা উল্লেখ করো, তাহলে মোটরটা তোমরা কি জাতীয় মোটরটা ব্যবহার করছো, সেই মোটরটা কিভাবে কাজ করছে, 2-4টা কথা লিখলে 2 নম্বর দিয়ে। হয়তো তোমাকে একটা বলা আছে যে সিলিং ফ্যানের আভ্যন্তরীণ সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করো, দেখা যাবে 3 নম্বর দেওয়া আছে কোনো একটা কোশ্চেন। তাহলে তখন তোমাকে সুন্দরভাবে পেন দিয়ে, অবশ্যই নয়, পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে তোমাকে সুন্দর করে ছবিটা এঁকে দিতে হবে। তোমরা জানো সার্কিট ডায়াগ্রামটা খুবই ছোট্ট সার্কিট ডায়াগ্রাম একটা রয়েছে। এভাবে তোমাদেরকে হয়তো বলা আছে আরেকটা দাগের কোশ্চেনে যে গিজারে কয়েকটি পরিচিত সমস্যার সমাধান লেখো, দেখা যাবে 2-3টে পয়েন্ট তোমার জানা রয়েছে, তোমার জন্য দেওয়া হয়েছে বরাদ্দ নম্বর হয়তো 3 বা 2। তাহলে তুমি কি করলে, যে দাগ নম্বরটা দিলে, দাগ নম্বরটা দিয়ে উপরে হেডিং করলে যে গিজারের কয়েকটি পরিচিত সমস্যা ও তার সমাধান বলে হেডিংটা অবশ্যই করবে, দিয়ে একটা পয়েন্ট করলে সমস্যা, দিয়ে সমস্যা 1 বলে লিখলে যে গিজারের জল গরম হচ্ছে না, তার সমাধান। সমাধান করার আগে যদি তুমি একটু উল্লেখ করে দিতে পারো যে কি কি কারণে এই গিজারের জলটা মানে গরমটা না হওয়ার কারণটা যদি তুমি উল্লেখ করে দিয়ে যদি তার সমাধানটা লেখো, তাহলে কিন্তু পরীক্ষক যিনি খাতা দেখবেন তার কিন্তু তোমার প্রতি কিন্তু একটা চিন্তাভাবনা ভালো তৈরি হবে এবং তোমাকে কিন্তু নাম্বারটা তিনি কিন্তু পুরোই নম্বরটা দেবেন। তাহলে এক্ষেত্রে তোমাকে একটু কিন্তু যত্নশীল হতে হবে এবং দায়সারাভাবে উত্তর লিখে গেলে কিন্তু চলবে না, যে আমাকে শুধু সমস্যা সমাধান লিখতে বলেছে, আমার কারণটা আমি নাই যদি লিখি। আমি প্রথমে কিন্তু বলেছি শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, কিন্তু তবুও তার মধ্যে একটু নিজেকে তুলে ধরার জন্য, নিজের কিছু বৈচিত্র্য আনার জন্য তোমাকে একটু অন্তত সেখানে কারণটা লিখে দিতে হবে, যে স্যার এই স্যার বলে নয়, যে এই কারণে হয়তো আমার গিজারের জলটা গরম নাও হতে পারে, তার জন্য যে এই প্রতিকার সেগুলো আমাকে করতে হবে। ঠিক এইভাবে তোমাদের শেষকালে হয়তো দেখা যাচ্ছে যে ভোকেশনাল পেপার 2তে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে একটা খুব ভাইটাল চ্যাপ্টার হচ্ছে ইলুমিনেশন চ্যাপ্টারটা। এই ইলুমিনেশন চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। ওখানে 3টে কোশ্চেন সবসময় কমন আসে, যেমন ইলুমিনেশনের সূত্রগুলি লেখো, ভালো লাইটিংয়ের স্কিমগুলি বর্ণনা করো এবং ইলুমিনেশন চ্যাপ্টারে যে সমস্ত কয়েকটি তথ্য দিতে হয়, যেমন হচ্ছে ইলুমিনেশন, লুমেন, ক্যান্ডেলা, এই সমস্ত এর সংজ্ঞা এবং তার এককগুলো দিতে হয়। তাহলে তোমাকে কি করতে হবে, এই সংজ্ঞাগুলো এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে পড়তে হবে এবং তার এককগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। ইলুমিনেশনের শর্ত যখন তোমাকে জানতে চাইছে তখন 3টি পয়েন্ট দেখবে তোমার বইয়ে কিন্তু করা আছে, তুমি যে অথারেরই বই ফলো করো না কেন এখানে কিন্তু ইউনিভার্সালি 3টে পয়েন্ট করা রয়েছে। সেই 3টে পয়েন্ট তোমায় কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করতে হবে 1, 2, 3 করে, এবং বারে বারে বলছি প্রত্যেকটা প্রশ্ন যে দাগ নাম্বারে পাচ্ছ সেই দাগ নাম্বারটা দিয়ে তার হেডিংটা অবশ্যই লিখবে, যে ভালো ইলুমিনেশনের শর্তগুলি হলো বলে 1 দিয়ে পয়েন্টটা লিখলে, 2 দিয়ে পয়েন্টটা লিখলে, 3 দিয়ে পয়েন্টটা লিখলে, এবং পারলে খুবই ভালো হয় যদি সঙ্গে তার গাণিতিক সমীকরণটা দিয়ে দাও। তাহলে কি হচ্ছে, পরীক্ষক ভাবছেন যে না এই ছেলেটা খুব ডিপলি পড়াশোনা করেছে এবং এর এই ইলুমিনেশন সম্বন্ধে এর কনসেপ্টটা খুব ক্লিয়ার। এরপরে মনে করো ভালো লাইটিং স্কিমের শর্তগুলি কি কি। ভালো লাইটিং স্কিম বলতে আমরা কোনগুলোকে বুঝি না, ভালো লাইটিং স্কিম হচ্ছে যেগুলো মনে করো কোন পরিবেশে আমাদের কীরকম আলো দরকার। আমি মনে করো ড্রয়িং রুমে বসেছি তখন আমার কীরকম আলো দরকার, আমি মনে করো কিচেনে রয়েছি কিচেনে কী পরিমাণ লাইটিং দরকার, এই ধরনের যে প্রশ্নটা রয়েছে তখন তোমাকে ওয়াটেজ ভাগ করে দিতে হবে যে কোনখানে কী ধরনের ল্যাম্প লাগানোর দরকার রয়েছে।
তারপরে চলে যাচ্ছি আমি একটু তোমাদের ওয়্যারিং চ্যাপ্টারটা খুব ভাইটাল চ্যাপ্টার, কারণ ওয়্যারিংটা তোমাদের খুব ভালো করে শিখতে হবে। ওয়্যারিংটা ভালো করে শিখলে তবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু নিজেরাও স্বনির্ভর হয়ে উঠতে পারবে। বিভিন্ন ধরনের ওয়্যারিংয়ের মধ্যে বেসিক্যালি এখন যেটা চলছে কেসিং ক্যাপিং ওয়্যারিং এবং কনসিল কন্ডুইট ওয়্যারিং, এর দুটো যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো এর মধ্যে পরীক্ষা কিন্তু তোমরা খুব ভালো করে লিখতে পারবে। এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো খুব ভালো করে পড়লে যে কী কী যন্ত্র আমাদেরকে লাগবে কাজ করার জন্য, কী কী উপাদানগুলো লাগবে এবং করার পদ্ধতিটা কী, কতটা ডিস্টেন্স অন্তর এই কেসিংগুলোকে আমরা সেটিং করব, বা কিভাবে ওই ড্রিলিংটা করব, কতটা তার ডিস্টেন্স থাকবে, তার ভেতরে কি তারটা ব্যবহার করব, আর তো একটা কত এর ব্যবহার করব, এবং আর তো একটা কত দূর পর্যন্ত নিয়ে যাব, কোথা থেকে কত দূর পর্যন্ত নিয়ে যাব, এবং একটা ওয়্যারিং একটা বাড়ি বা ফ্ল্যাটের কমপ্লিট করার পর তার যে সমস্ত প্রয়োজনীয় সুরক্ষা পরীক্ষাগুলো করার দরকার আছে সেগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে করতে হবে। সেইগুলো যদি তোমরা লিখে দিতে পারো তাহলে কিন্তু সেই পার্টটাতেও কিন্তু তোমাদের একটা খুব ভালো মার্কস আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়া এরপরে আমি ভোকেশনাল পেপার থেকে এবারে বেরিয়ে গেলাম। দুটো ভোকেশনাল পেপার সংক্ষেপে বললাম, HART আর WMIT, প্রত্যেকটাই 30 নম্বর করে পরীক্ষাটা হবে। তারপরে চলে আসি একটা কমন পেপার, যেটা অ্যাডিশনাল পেপার বলছি, পরিবেশ পরীক্ষাটা তোমরা জানো যে খুবই সহজ, তোমরা যেগুলো পড়ে এসেছো তারই মধ্যে বেশ কিছু জিনিস তোমাদেরকে দেওয়া রয়েছে। সেইগুলোর মধ্যে তোমাদেরকে ওই 80 নম্বরের অ্যান্সারটা দিতে হবে, তার মধ্যে 20 নম্বর শর্ট কোশ্চেন, বাকি 60 নম্বর তোমাদেরকে ওই SAQ বা একটু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে, সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তাহলে হয়ে গেল। তারপরে তাহলে মোট হলো তোমার 3টে, আর এদিকে ভোকেশনাল পেপার দুটো 5টা হয়ে গেল মোট। তারপরে তোমার বাকি রইল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেগুলোকে আমরা অল্টারনেটিভ ইলেকটিভ বলছি। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমরা জানো এগুলো হচ্ছে প্রত্যেকেই যে এটা পুরোপুরি HS সায়েন্সের সিলেবাস মেনটেন করে করা হয়। তাই তোমাদের ক্ষেত্রে রাখা হয়েছে যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে অন্তত যে কোনো একটাতে তোমাদেরকে পাস করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে পাস করতে হবে, এবং যেটাতে সব থেকে বেশি নম্বর পাবে সেই নম্বরটাই কিন্তু তোমাদের মার্কস ফয়েলে অ্যাড হবে। মার্কশিটে কিন্তু তোমাদের ওই সেই নাম্বারটাই যোগ হবে। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ গ্রুপে বাংলা ইংলিশে তোমাদেরকে অবশ্যই পাস করতে হবে, ভোকেশনাল পেপার দুটোতে অবশ্যই পাস করতে হবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে যে কোনো একটাতেই পাস করতে হবে, এবং যে সাবজেক্টটায় তোমরা নাম্বার বেশি পাবে ওই 3টের মধ্যে সেই নাম্বারটা নিয়ে কিন্তু তোমাদের বেস্ট অফ 5 হবে। এই ভ্রান্ত ধারণাটা তোমাদের মধ্যে একটা রয়েছে যে পরিবেশ পরীক্ষাটায় মনে হয় পাস করার দরকার নেই, কিন্তু তা না। পরিবেশ পরীক্ষাটার সিস্টেম এমনই রাখা হয়েছে যে পরিবেশটাকেও তোমাদেরকে পাস করতে হবে, কিন্তু ওর মার্কসটা কিন্তু মার্কশিটে তোমাদের যোগ হবে না। তাহলে কি বললাম যে বাংলা ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে যে কোনো একটাই পাস করতে হবে, এবং ভোকেশনাল পেপার দুটোতে অবশ্যই পাস করতে হবে, আর পরিবেশ পরীক্ষাটিতে পাস করতে হবে, কিন্তু তার নাম্বার কিন্তু তোমাদের মার্কশিটে যোগ হবে না। যাই হোক, আশা করছি তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে এই জিনিসগুলো একটু অল্প করে বোঝাতে পারলাম। তোমরা এইভাবে পরীক্ষা দাও, আমরা পরবর্তীকালে আরও এই নিয়ে অনুষ্ঠান করব। আশা করছি 16 তারিখের মধ্যে আরও তোমাদের নিশ্চয়ই কিছুটা উপকার হবে। আরও ডিপলি অন্য সাবজেক্ট নিয়েও আমরা আলোচনা করব, আরও ডিটেলসে ভোকেশনালের অন্য সাবজেক্টগুলো নিয়ে। আশা করছি তোমাদের এতে রেজাল্ট আরও খুব ভালো হবে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি স্পেশালি জানতে চাইবো ইলেকট্রিকের ওপরে। অ্যাকচুয়ালি আমরা লাস্ট মিনিটে দাঁড়িয়ে আছি, HS আর খুব কম সময়ের মধ্যেই শুরু হতে চলছে। তো আপনার তো সাবজেক্ট ইলেকট্রিক্যাল, তার জন্য যদি কিছু কোশ্চেন সাজেস্ট করেন আর কি। এই কোশ্চেন্স গুলো পড়লে ওই আমরা হয় না লাস্ট মিনিটে এসে ভাবি সারা বছর তো ফাঁকি মেরেছি, কিছু যদি পেয়ে যাই যেটা গ্লুকন ডি গুলে খেয়ে নেবো আর কি, এরকম। ওই যেমন বললাম MCQ, ফার্স্ট কোশ্চেন বললাম MCBর পুরো নাম কি, এটা কম বেশি প্রত্যেক বছর থাকে, হয় MCBর পুরো নাম কি নয় ELCBর পুরো নাম কি। আচ্ছা আচ্ছা, এই শর্ট এর যদি ফুল ফর্মটা আমি জেনে রাখি আশা করতে পারি একটা কোশ্চেন পাবো। আচ্ছা, যেমন আর্থিং চ্যাপ্টারটা যেটা ওদেরকে পড়ানো হয়েছে, আর্থিং দু রকম প্রসেস রয়েছে, একটা হচ্ছে পাইপ আর্থিং, একটা হচ্ছে রড আর্থিং। এই দুটোর মধ্যে যে কোনো একটা অল্টারনেট করে প্রত্যেক বছর পড়ে। হয় এবছর যদি পাইপ আর্থিং এর সম্বন্ধে বর্ণনাটা পড়ে গিয়ে থাকে তাহলে এবছর নিশ্চয়ই আশা করবো যে রড আর্থিং এর মধ্যে একটা অল্টারনেট দুটোকেই আমাকে। আর ইলুমিনেশন চ্যাপ্টারটা কিন্তু কম্পালসারি, প্রত্যেক বছরই ওখান থেকে কিন্তু 4 থেকে 5 নম্বর কিন্তু আসবেই। তার মধ্যে ওই ভালো লাইটিং স্কিমগুলি বর্ণনা করুন, বা ইলুমিনেশনের শর্তগুলি কি, বিভিন্ন যে তার ইলুমিনেশনের যে এগুলো আছে তার আপনার সংজ্ঞাগুলো জানতে চায় বা তার এককগুলো জানতে চায়, এগুলো আপনাকে রেডি করতে হবে। আর ওয়্যারিং চ্যাপ্টার থেকে বললাম যে ওয়্যারিং সম্বন্ধে ওই যে জানতে চায় যে কী কী যন্ত্রপাতি আপনাদের লাগবে কাজ করতে গেলে, কী কী যন্ত্রপাতি লাগবে, কী কী প্রয়োজনীয় সুরক্ষাগুলো পরীক্ষাগুলো করতে হয় একটা ওয়্যারিং কমপ্লিট করার পরে, কী কী পরীক্ষাগুলো আমাদেরকে করতে হয় সেগুলো অবশ্যই লাগবে। এই কোশ্চেনগুলো কিন্তু কমন। এবং VP1 যেটা প্রথম পেপারটা যেটা বললাম, যেমন সিলিং ফ্যানের সার্কিট ডায়াগ্রাম, গিজারের সার্কিট ডায়াগ্রাম, ইমার্শন হিটার যেটা আমাদের খুব মানে বহুল প্রচলিত, আমরা বাড়িতে গরমকালে মানে শীতকালে আমরা গরম জল করার জন্য ব্যবহার করি ইমার্শন হিটার, এটা খুব প্রয়োজনীয়। ইমার্শন হিটারের কার্যপ্রণালী, রুম হিটার সিঙ্গেল স্টিক, ডবল স্টিক,
কোনটা কোন ক্ষেত্রে কীরকম আমরা ব্যবহার করি। শীত প্রধান দেশ হলে ডবল স্টিকটা ব্যবহার করতে হবে, আমাদের বিশ্ব প্রধান দেশে আমরা সাধারণত সিঙ্গেল স্টিকটা ব্যবহার করি, খুব ঠান্ডা পড়লে হয়তো আমরা ডবল স্টিক ব্যবহার করছি। তার যে বিভিন্ন আনুষঙ্গিক যে উপাদানগুলো আছে সেগুলো কিভাবে কাজ করছে, রোটারি সুইচ যেটা আছে সেটা কখন তার তাপমাত্রাটাকে বাড়াচ্ছে, তাপমাত্রাটা কমাচ্ছে। আমাদের ওয়াশিং মেশিন রয়েছে, ওয়াশিং মেশিনটা কয় প্রকারের ওয়াশিং মেশিন, তার সম্ভাব্য সমস্যা সমাধান, এই টাইপেরই কোশ্চেন কিন্তু এই HRTA থেকে হয়ে থাকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যারকে। পাঁশকুড়া যুব কম্পিউটার এবং ইনস্টিটিউট অফ ই লার্নিং এর পক্ষ থেকে স্যার আজকে অনেকক্ষণ সময় দিলেন তার ব্যস্ত শিডিউলের মধ্যে। তো আমরা আশা করব আমরা স্যারকে এইচএস এর আগে আরেকবার পাবো, যাতে করে আমরা স্পেশালি ইলেকট্রিক্যাল চ্যাপ্টারের উপরে আরো একটু বেশি জানতে পারি, যাতে স্টুডেন্টরা কিছু রেডি টু ইট কোশ্চেন্স পেয়ে যায়, যাতে তারা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে, লিখতে পারে এবং শেষ মুহূর্তের যে কোশ্চেন্সগুলো এগুলোর উপরে যাতে প্রস্তুতি নিতে পারে। তো স্যারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাঁশকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং ইনস্টিটিউট অফ ই লার্নিং এর পক্ষ থেকে। স্যার অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আরেকদিন আপনার কাছ থেকে পাবো, যাতে করে আমরা ইলেকট্রিক এই স্পেশাল সাবজেক্টের উপরে পড়াশোনা করতে পারি। তো যাই হোক, মোটামুটি চলছে আমাদের সমস্ত সাবজেক্টের উপরেই আমরা ধীরে ধীরে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। সমস্ত সাবজেক্টের উপরেই স্পেশালিটি শিক্ষকরা আসবেন, তাদের যে লাস্ট মিনিট সাজেশন সেটা তারা দিয়ে যাবেন, সেটা দেবেন, এবং আমরা আশা করি পরীক্ষা সবার খুব ভালো হবে। প্রত্যেকের জন্য, প্রত্যেক পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং সাফল্য কামনা করি ইনস্টিটিউট অফ ই লার্নিং এবং পাঁশকুড়া যুব কম্পিউটারের পক্ষ থেকে। একটা কথা বলেই শেষ করব, এইচএস জীবনের দ্বিতীয় সিঁড়ি, যেই সিঁড়িটা পেরিয়ে গেলে এরপরে আমাদেরকে পৌঁছতে হয় আরেকটা জায়গাতে, যেই সিঁড়িটার নাম হচ্ছে কেরিয়ার। কারণ এর আগে আমরা প্রত্যেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, মাধ্যমিক পরীক্ষা দেওয়া পর্যন্ত আমাদের কাছে কোনো সমস্যা ছিল না, কারণ ওই একটা সিঁড়ি আমাদেরকে পেরোতে হবে। বাট এইচএস পরীক্ষা এমন একটা সিঁড়ি, যেই সিঁড়িটা পেরিয়ে যাওয়ার পরে আমার কাছে প্রচুর অপশনস খুলে যাবে, প্রচুর ট্রেড আসবে, যেই ট্রেডগুলো নিয়ে আমি এগোতে পারবো। কিন্তু আমরা অনেক সময় পাজেলড হয়ে যাই, যেমনটা ঠিক আমিও হয়েছিলাম, যে পাজেলড হয়ে যাই কিসের জন্য, যে কোন ট্রেডটা চুজ করলে আমি আগামী দিনে আগে বাড়তে পারবো, কোন ট্রেডটা চুজ করলে আমার জন্য ভালো হবে। কারণ এর পরে যে কথাটা আছে সেই কথাটার নাম হচ্ছে কেরিয়ার। আমাকে জীবনে কিছু করতে হবে, রুটি রুজির সন্ধান বোধহয় এইবার শুরু করতে হবে, কারণ আমি বড় হচ্ছি, বয়সটা আমার অনেক হয়ে গেছে। তো সেই কেরিয়ার নিয়ে যারা চিন্তিত, বা কোনো প্যারেন্টস যদি দেখে থাকেন যিনি স্টুডেন্টের কেরিয়ার নিয়ে চিন্তিত, তার জন্য আমরা খুব একটা সহজ সরল একটা পন্থা দিচ্ছি, যেটা হচ্ছে কেরিয়ার গাইডেন্সের ওপরে আমাদের তো টপিক থাকবেই। এইচএস এর পরে যেটা নিয়ে আমরা আলোচনা করব, মাধ্যমিক এইচএস এর পরে কেরিয়ার টপিক নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমরা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ই লার্নিং এর কেরিয়ার গাইডেন্স, যেখানে আপনি 20+ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পেয়ে যাবেন। 20+ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মধ্যে থাকছে মার্কেটকে খুব কাছ থেকে দেখা, 25 বছর 30 বছর ধরে যারা মার্কেটকে কাছ থেকে দেখছে, মার্কেটের রেগুলেশনস দেখছে, মার্কেট কোন ইন্ডাস্ট্রিতে বাড়ছে, কোন জায়গাতে বাড়ছে, এগুলো নিয়ে যারা দেখছে, তারা থাকবে আইএল কেরিয়ার গাইডেন্সে, যার প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে সাইরাস কেরিয়ার গাইডেন্স। অনেকেই চেনেন শুভাশিস প্রধান স্যারকে পাঁশকুড়াতে, যিনি পাঁশকুড়া সাইরাস কেরিয়ার গাইডেন্সের স্রষ্টা বলা চলে। তো আইএল কেরিয়ার গাইডেন্স সাইরাস কেরিয়ার গাইডেন্সের হাত ধরেই শুরু হওয়া একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎ, আগামী দিনে কী নিয়ে পড়লে বেটার হবে, আগামী দিনে কিভাবে পড়বে, কোথায় পড়বে, তার যে টোটাল রুটম্যাপ সেটা তৈরি করে দেবে আইএল কেরিয়ার গাইডেন্স। যেটার চার্জ রাখা হয়েছিল 1500 টাকা, সেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি জাস্ট 2024-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো অনেক অনেক শুভেচ্ছা রইল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সবাই খুব ভালো থাকুক, খুব ভালো করে পরীক্ষা দিক এবং আগামী দিনে তাদের সাফল্য কামনা করি।